পরে বলবো। সাথীর মুখে রহস্য খেলে গেল। সবার মাঝে রাব্বিয়ার কথা বাড়ালো না। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে কয়েকটা দিন চলে যায়। সাদাত 1 মাস মতো বাসা থেকে অফিসে যাওয়া আসা করবে। ঢাকাতে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা করে আবার খুলনাতে চলে যাবে। ইরা আর তুলিকে কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছে সাদাত। আর কয়েকটা দিন পর ভর্তি হতে চেয়েছিল, কিন্তু সাদাত শোনেনি। সাদাত সময় নষ্ট করতে চায় না। দুজনকে মেডিকেলে চান্স পেতেই হবে, এটাই সাদাতের শেষ কথা। রাত 9টা। সাদাত এখনও বাসায় ফেরেনি। ইরার চোখ বইয়ে, কিন্তু মন সাদাতের কাছে। পড়ার একটুও মনোযোগ নেই। সাদাত সন্ধ্যার মধ্যেই বাসায় চলে আসে, কিন্তু আজ এখনও আসেনি। ফোন দিলেও ধরছে না। দেখতে দেখতে 10টা বেজে গেছে। ইরা টেবিল থেকে উঠে বেলকনিতে দাঁড়ায়। ইরা বেলকনির চেয়ারে বসে বাইরে তাকিয়ে আছে, কখন সাদাত আসবে তার অপেক্ষায় আছে। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, রাত অনেক হয়েছে। ইরা চেয়ারে ঘুমিয়ে গেছে। রাত 11টা বেজে 30 মিনিট। সাদাত বাসার সামনে এসে দাঁড়িয়েছে। দারোয়ান গেট খুলে দিলে বাইক নিয়ে ভিতরে আসে। তারপর গ্যারেজে বাইক রেখে সদর দরজায় আসে। নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে আসে। পুরো বাড়ি অন্ধকার, শুধুমাত্র ইরা ছাড়া কেউ জানে না সাদাত ফেরেনি। সাদাত সন্ধ্যায় মায়ের কাছে ফোন দিয়ে বলেছিল সে বাইরে থেকে রাতের খাবার খেয়ে আসবে, তার জন্য যেন অপেক্ষা না করে। ইরাকে বলে দিতে বলে, কিন্তু শম্পা মির্জার মনে না থাকার কারণে ইরাকে বলা হয়নি। সাদাতের কথা মতো কেউ আর অপেক্ষা করেনি, কিন্তু একজন ঠিকই করেছে। সাদাত ফোনের ফ্ল্যাশ অন করে উপরে আসে। রুমের ভিতর আলো জ্বালানো, তার মানে ইরা এখনও ঘুমায়নি। সাদাত দরজা ঠেলে ভিতরে আসে। তার চোখ দুটো ইরাকে খোঁজে, কিন্তু পায় না। সাদাত বাথরুমে দেখে, কিন্তু সেখানেও পায় না। সাদাত বেলকনিতে চলে আসে। বেলকনির দরজা খুলে দেখে ইরা চেয়ারে ঘুমিয়ে আছে। সাদাত স্বস্তির নিঃশ্বাস ফেলে। গুটি গুটি পায়ে এগিয়ে আসে ইরার কাছে। বেলকনির নীলচে আলোয় ইরার মুখ চকচক করছে। সাদাত কিছুক্ষণ ইরার দিকে তাকিয়ে থাকে। সারাদিনের ক্লান্তি মুছে যায় তার। সাদাত ইরাকে কোলে তুলে নেয়। ইরা ঘুমের ঘোরে সাদাতের গলা জড়িয়ে ধরে। সাদাত মুচকি হাসে। ইরাকে নিয়ে রুমে আসে সাদাত। তারপর বিছানায় শুইয়ে দেয়। ইরা বিছানায় বিড়াল ছানার মতো শুয়ে আছে। সাদাত ফ্রেশ হয়ে রুমে আসে। তারপর নিজেও বিছানায় শুয়ে পড়ে। এক হাতে ইরাকে বুকের সাথে মিশিয়ে নেয়। অতঃপর দুজন ঘুমের দেশে পাড়ি জমায়। সকালে ঘুম থেকে সবার আগে ওঠে ইরা। সাদাতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমে কাউকে দেখছে না। ইরা কিচেনে গিয়ে নিজের জন্য 1 কাপ চা বানায়। তারপর সাদাতের জন্য 1 কাপ কফি বানায়। ইরা 2 হাতে চা আর কফি নিয়ে দোতলায় চলে আসে। রুমে এসে দেখে সাদাত বিছানায় নেই। বাথরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝতে পারে সাদাত গোসল করছে। ইরা কফি হাতে সাদাতের জন্য অপেক্ষা করছে। তখন দরজায় দাঁড়িয়ে রিয়া বলল, ভিতরে আসতে পারি? এত সকালে রিয়াকে দেখে অবাক হয় ইরা। তারপরও ভদ্রতার খাতিরে বলল, আসুন আপু। রিয়া মুচকি হেসে ভিতরে আসলো। ইরার পাশে বসে বলল, ভাইয়ার জন্য কফি বানিয়েছো? জি আপু। রিয়া ভাবুক হয়ে বলল, তুমি জানো সাদ ভাইয়া কি কি খেতে পছন্দ করে? ইরা হালকা হেসে জবাব দেয়, অবশ্যই জানি, জানবো না কেন আপু। ওহো, ভালো। তা ভাইয়া কোথায়? বলতে বলতে থেমে যায় রিয়া। রিয়াকে থেমে যেতে দেখে রিয়ার দিকে তাকায়। রিয়ার দৃষ্টি অনুসরণ করে তাকায়। সাদাত বাথরুম থেকে খালি গায়ে বের হচ্ছে। সাদাত এখনো দেখেনি বিছানায় রিয়া বসে। ইরার মাথায় দপ করে রাগ উঠে যায়। সাদাতকে এখনই কেন বের হতে হলো? সাদাত টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে সামনে আগাচ্ছে। যখন সে চোখ তুলে সামনে তাকায়, তখন রিয়াকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে চোয়াল শক্ত হয়ে ওঠে। ইরা বুদ্ধি করে হাত দিয়ে রিয়ার চোখ বন্ধ করে ফেলে। সহসা চোখে কারোর হাত পড়তে চমকে ওঠে রিয়া। রিয়া বলে, আরে ইরা, চোখে হাত দিচ্ছ কেন? হাতটা সরাও বলছি। ইরা, হাতটা সরাও না। সরাচ্ছি তো আপু। বলে হাত সরিয়ে নেয়। রিয়া ঝাপসা চোখে আশেপাশে তাকায়। ইরা বুঝতে পেরে মুচকি হাসে। তারপর বলল, কাকে খুঁজছেন আপু?
রিয়া আনমনা হয়ে বলে। সাতকে দেখলাম, কোথায় গেল? ইরা অবাক হয়ে বলে। আপু, আপনি এসব কি বলছেন? ও এখানে আসবে কেমনে? ও তো রুমে নেই। সেই সকালে বের হয়েছে, এখনো আসেনি। কি বলছো? আমি এখনই দেখলাম যে। ভুল দেখছেন আপু। ও আচ্ছা, তুমি থাকো, আমি এখন আসি। আচ্ছা যান আপু। রিয়া চলে যায়। ইরা রাগে দাঁড়িয়ে যায়। রুম থেকে বেরিয়ে তুলির কাছে যায়। তুলি রুম থেকে বের হচ্ছিল, ইরাকে দেখে বলল। কোথায় যাচ্ছ? তোমার কাছেই যাচ্ছিলাম। কিছু কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর বলো না, তোমার ওই শাকচুন্নি রিয়া আপু আমার বরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আজকে তো এর কিছু না কিছু একটা করতেই হবে। একটা শিক্ষা না হলে এর হবে না। তুমি কি করতে চাইছো? যা করার আজ রাতেই করব। তুমি শুধু আমার সাথে থেকো। ওকে ভাবে যান। সাদাত আজ অফিসে যায়নি। আজকের দিনটা তার ছুটি। সাদাতের বাবা, চাচা আর দাদু বাসায় নেই, তারা গ্রামে গেছেন। ইসহাক মির্জার চাচাতো ভাই খুব অসুস্থ, তাকে দেখতে তিনজনই গ্রামে গেছেন। বাসায় শুধু সাদাত, ইরা, তুলি, রিয়া আর শাম্পা মির্জা আছেন। রানু মির্জাও বাসায় নেই। তার বাবা ইদানিং খুবই অসুস্থ, তাকে দেখতে গেছেন, কদিন থেকে আসবেন। সন্ধ্যায় হাঁটতে বের হয়েছে সাদাত আর রাব্বি। বাসায় আছে বাকি কজন। রাতে রান্না শেষ করে শম্পা মির্জা রুমে রেস্ট নিচ্ছেন। রিয়া ছাদে বসে ফোনে কিছু একটা করছে। তুলি আর ইরা ছাদে এসে উকি দিয়ে দেখে। শয়তানি হেসে নিচে চলে যায়। নিচে এসে একটা বোতলে সরিষার তেল নিয়ে আবার উপরে আসে। রিয়া দোলনা থেকে উঠে ফোনে চোখ রেখে হাঁটছে। ছাদের এপাশ ওপাশ করে ঘুরছে আর ফোনে কথা বলছে। কথা শেষ করে ছাদ থেকে নামার জন্য পা বাড়ায়, কিন্তু রিয়া এটা ভাবেনি তার জন্য সামনে কি অপেক্ষা করছে। রিয়া হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নামছে। সে আজ ভীষণ খুশি। তার এতদিনের প্ল্যান এবার সফল হবে ভেবেই হেসে ওঠে। কিন্তু রিয়ার এই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। রিয়া গগন বিদারী চিৎকার করে ওঠে। রিয়ার চিৎকার শুনে রুম থেকে ছুট লাগায় ইরা আর তুলি। ইরা দৌড়ে এসে রিয়াকে ধরে। শম্পা মির্জা প্রায় ঘুমিয়ে গেছিলেন। হঠাৎ কারো চিৎকার শুনে ধড়ফড় করে উঠে বসেন। শব্দটা কোথা থেকে আসছে অনুসরণ করে রুম থেকে বের হন। রিয়া ব্যথায় চিৎকার করে কাঁদছে আর বলছে, ও আল্লাহ গো, আমার কোমরটা গেলই, আমি আর সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মম, কোথায় তুমি? রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়ার চোখে পানি দেখে ইরার চোখ টলমল করে। খুব মায়া হয়। ইরার এখন খুব অনুশোচনা হচ্ছে। কেন এমনটা করতে গেল? মেয়েটা তো খুব ব্যথা পেয়েছে। শম্পা মির্জা ঝড়ের গতিতে তুলির রুমে ঢোকেন। রিয়াকে ব্যথায় ছটপট করতে দেখে বুক কেঁপে ওঠে। তিনি রিয়ার কাছে বসে রিয়ার হাত ধরে বলেন, রিয়া মামুনি, তোর এই অবস্থা হলো কি করে? তুই ব্যথা পাইলি কেমন করে? রিয়া কান্না মাখা কণ্ঠে বলল, ফুপিমণি, আমি কিচ্ছু জানি না, তুমি প্লিজ কিছু করো, আমি ব্যথায় নড়তে পারছি না। আচ্ছা, তুই একটু কষ্ট কর, আমি দেখছি কি করা যায়। শম্পা মির্জা ডক্টরকে কল দেই। তারপর তিনি তেল গরম করে আনেন। তেলের বাটি তুলির হাতে দিয়ে বলে, একটু ধরতে। তুলিও ভদ্র মেয়ের মতো বাটি ধরে রাখে। তুলিও মনে মনে ভয় পাচ্ছে। বাই এনি চান্স তার মা যদি কিছু ধরে ফেলে তাহলে তার খবর আছে। ইরাকে অবশ্য কিছু বলবে না, সব রাগ তার উপরেই ছাড়বে। শম্পা মির্জা রিয়ার পায়ে আর কোমরে গরম তেল মালিশ করে দেয়। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে আসে। ডক্টর রিয়াকে চেক আপ করে কিছু ঔষধ দিয়ে যায়, যেগুলো খেলে রিয়া সুস্থ হয়ে যাবে। সাদাত আর রাবি সদর দরজা দিয়ে ঢোকার সময় দেখে ডক্টরকে। অসময়ে বাসায় ডক্টর দেখে অবাক হয় দুজনে। ডক্টরের কাছে জিজ্ঞেস করে বলে, একটা মেয়ে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে খুব আহত হয়েছে। ডক্টরের কথা শুনে সাদাতের বুক ছ্যাদ করে ওঠে। মনে একটা কথাই আসে, এরা ঠিক আছে তো? ডক্টর চলে যায়। সাদাত দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে আসে। রুমে এসে ইরাকে না পেয়ে আরও ভয় পেয়ে যায়। তারপর রুম থেকে বের হয়ে তুলির রুমে আসে। রুমে এসে ইরাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। বুকে জান ফিরে পেয়েছে। রাব্বি জিজ্ঞেস করলো, কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হলো? সিঁড়িতে তো কিছু থাকে না,
বাসার প্রতিটা জায়গা সবসময় ক্লিন থাকে, তাহলে কিভাবে হলো? তুলিকে বলল, তুলি আমার সাথে আয় তো একটু। কোথায় ভাইয়া? ছাদে যাব। কিভাবে হলো দেখতে হবে না? এখনই কেন, পরে দেখলো তো হবে। তুলির কথাই ভ্রু কুঁচকে আসে সাদাতের। কিছুক্ষণ তুলির দিকে তাকিয়ে থেকে ইরার দিকে তাকায়। দুজনের মুখের রিয়াকশন একই। তাহলে কি? রাবি তুলিকে নিয়ে ছাদে আসে, কিন্তু সিঁড়ির মধ্যে তেমন কিছু দেখতে পায় না। নিরাশ হয়ে ফিরে আসে। রুমে আসলে শম্পা মির্জা জিজ্ঞেস করলে বলে, তেমন কিছু নেই বড় মা। কিভাবে যে এমনটা হলো বুঝতে পারছি না। ডক্টর ওষুধ দেওয়ায় রিয়া ঘুমিয়ে গেছে। সাদাত ইরাকে বলে রুমে আসতে। সাদাতের পিছন পিছন ইরা বের হয়ে যায়। কিছুক্ষণ পর রাব্বিও চলে যায়। শুধু থেকে গেছে শম্পা মির্জা। তিনি তুলিকে বললেন, আজ আমরা তিনজন এক বিছানায় ঘুমোবো। তুলি মাথা নেড়ে হ্যাঁ বলে। সাদাত রুমে এসে দরজা বন্ধ করে দেয়। ইরাকে নিচের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, রিয়ার এই অবস্থার জন্য তোমরা দুজন দায়ী নয় তো? ইরা চমকে ওঠে, ইতস্তত করে বলল, আসলে বুঝতে পারছি, এমনটা করার মানে কি? ইরা শক্ত চোখে সাদাতের দিকে তাকায়। সাদাত ইরার দিকে তাকিয়ে আছে। ইরা রাগ নিয়ে বলল, পরের জামাইয়ের দিকে তাকাই কেন? চোখ বন্ধ করে রাখতে পারে না? এমনভাবে তাকায় যেন চোখ দিয়ে গিলে খাবে। তাই বলে এই অবস্থা করবে? রিয়া কষ্ট পাচ্ছে তো। ইরা সরু চোখে তাকিয়ে বলল, দরদ উতলায় পড়ছে তাই না? শুনুন, আমি এমনটা করতামই না, কিন্তু রিয়া আপু সব সময় বাড়াবাড়ি করছে। তিনি কি প্ল্যান করেছে জানেন? কি? রিয়া আপু কারে দিয়ে করেছে জানি না, তবে একটা ছেলেকে দিয়ে কাজটা করেছে, যার নিজ চোখে দেখেছে তুলি। আমি ছোটোখাটো কিছু করতে চেয়েছিলাম, কিন্তু তুলি যখন কথাগুলো বলল, ট্রাস্ট মি, আমার তখন কী যে রাগ হয়েছিল বলার বাইরে। তারপরই তো এই কাজটা করলাম। কি করছে রিয়া? একটা ফেক ছবিতে আমার ছবি লাগিয়েছে, একটা ছেলের সাথে খুব ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যা সম্পূর্ণ করেছে একটা অ্যাপস দিয়ে, কিন্তু ছবিটা দেখলে মনে হবে রিয়েল। এতক্ষণে হয়তো আপনার কাছে সব ছবি দেওয়াও হয়ে গেছে। আপনার আর আমার সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাই, তার জন্য যা ইচ্ছে তাই করছে। সাদাত রেগে বলল, এসব তুলি জানলো কি করে? আর এটা যদি রিয়া করে তাহলে ওকে আমি ছাড়বো না। কিন্তু তুমি যে সত্যি বলছো, এর প্রমাণ কি? আর আমার কাছে এখনো কোনো মেল আসেনি। প্রমাণ আপনার বোন, তার কাছে শুনলে সব জানতে পারবেন। আর রইল কোনো মেল এখনো আসেনি, আসতে কতক্ষণ বলুন বলুন না। সত্যি সত্যি তখনই সাদাতের ফোনে একটা নোটিফিকেশন আসে। সাদাত ইরার দিকে অবাক হয়ে তাকায়। ইরা ইশারায় দেখতে বলে। সাদাত ফোন হাতে মেল চেক করে। ইরার কিছু ছবি দেখে, যা দেখে মাথায় রাগ উঠে যায়। সাদাত রেগে রুম থেকে বের হতে গেলে ইরা হাত ধরে থামিয়ে দেয়। সাদাত বলল, আটকালে কেন? এর একটা বিহিত করতেই হবে। ইরা মুচকি হেসে বলল, আপনাকে কিচ্ছু করতে হবে না মেজর সাহেব, যা করার আমি আর তুলি করেছি। রিয়াপুর যদি এরপর শিক্ষা না হয়, তাহলে এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তার জন্য। সাদাত মুচকি হাসলো, ইরাকে দুই হাতে আঁকড়ে ধরে বলল, আমার পিচ্ছি বউ দেখি খুব বড় হয়ে গেছে, শাকচুন্নিদের হাত থেকে তার বরকে বাঁচানো শিখে গেছে। ইরা সাদাতকে জড়িয়ে ধরে হাসল। কয়েক মাস পর ইরা রেডি হচ্ছে বের হওয়ার জন্য। আজ ইরা আর তুলির মেডিকেল পরীক্ষা। কাল থেকে খুব ভয় কাজ করছে দুজনের মনে। হাজার হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিবে। একটা সিটের জন্য তাদের অনেক পরিশ্রম করতে হবে। সাদাত ইরাকে টেনশন করতে দেখে আশ্বস্ত করে, কিন্তু ইরার ভয় মনে গেঁথে গেছে, যেটা সে চাইলেও সরাতে পারছে না। ইরার মতো তুলিরও সেম অবস্থা, তবে ইরার থেকে তুলি ভয় কম পাচ্ছে। তুলির কথা কপালে যা আছে তাই হবে। মেডিকেল না হলে বুয়েট, বুয়েট না হলে বিশ্ববিদ্যালয়ে। আল্লাহ চাইলে যে কোনো একটাই অবশ্যই পাবে। সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়।
দুজনের সাথে সাদাত আর রাব্বি যাচ্ছে। 1 ঘন্টা পর পরীক্ষা শেষ হয়। ইরা পরীক্ষার হল থেকে মুখ গোমড়া করে বের হয়। ইরার মুখের অবস্থা দেখে সাদাতের বুক ছ্যাদ করে ওঠে। তুলির মুখে হাসি। দুজনকে দেখে দ্রুত পায়ে এগিয়ে যায়। সাদাত জিজ্ঞেস করে, তোমাদের পরীক্ষা কেমন? তুলি হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে ভাইয়া। সব প্রায় কমনই পেয়েছে, কিন্তু সাদাত ইরার কাঁধে হাত রেখে বলল। তোমার কেমন হয়েছে এরা? ইরা করুণ চোখে সাদাতের দিকে তাকায়। ইরার চোখের দিকে তাকিয়ে সাদাতের বুক ধড়ফড় করছে। মেডিকেল ইরার স্বপ্ন, ও রক্তের সাথে মিশে আছে। ইরা সাদাতের দিকে একবার তাকায় আর একবার রাব্বির দিকে। দুই ভাইয়ের চোখের চাহনি মনের অবস্থা বুঝতে পারে। ইরা আচমকা সাদাতকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সহসা জড়িয়ে ধরায় কান্নায় ভরকে গেল সাদাত। নিজেকে সামলে ইরার মাথায় হাত রেখে বলল, রিল্যাক্স এরা, কান্না করো না। মেডিকেল না হলে তুমি অন্য কোথাও পরীক্ষা দিও, যে কোনো একটা হবেই ইনশাআল্লাহ। সাদাতের কথায় ইরা সাদাতকে ছেড়ে দেয়। দূরে দাঁড়িয়ে ভ্রু তলা করে বলল, আমি দুঃখের কান্না করছি না, খুশিতে কাঁদছি। আমি আজ খুব খুব খুশি মেজর মশাই, খুব খুশি। আমার ভাবনার থেকে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এতক্ষণে সকলের মুখে হাসি ফুটে ওঠে। সাদাত বুকে হাত দিয়ে বলল, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিছিলে। তোমার মুখ দেখে আমি ভাবলাম তোমার পরীক্ষা হয়তো খারাপ হয়েছে। ইরা মৃদু হাসে। তুলি ইরাকে জড়িয়ে ধরে বলল, এখন একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের দুজনকে একই মেডিকেল কলেজে চান্স পাওয়ায়, দুজন যেন দূরে না যায়। রাব্বি দুজনকে বলল, তোমাদের কার কয়টা এমসিকিউ হয়েছে? কার্টমার কাছে কিন্তু। তুলি বলল, আমি শিওর আছি 85টা। আলহামদুলিল্লাহ। ইরা তোমার কয়টা হয়েছে? ইরা মুচকি হেসে বলল, 90+ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমি শিওর তোমাদের মেডিকেলে চান্স হবেই। সাদাত হাসতে হাসতে বলল, কংগ্রাচুলেশনস, জীবনে সফল হও দুজন। নিজেকে দেখিয়ে দাও তোমরাও পারো। বিশেষ করে এরা মেডিকেলে চান্স হওয়া আর ডক্টর হওয়া এক না, কিন্তু সামনে এখনও অনেক বাধা, সেগুলো মনে জোর রেখে এগিয়ে যেতে হবে। জি। আচ্ছা, এবার বাসায় চলো, বাসায় সবাই অপেক্ষা করছে। আমাকে আবার খুলনা ফিরতে হবে। গাড়িতে মন খারাপ করে বসে আছে ইরা। সাদাত চলে যাবে, কবে আসবে জানেও না। ইরার মনে পড়ে যায় কয়েক মাস আগের কথা। সেদিন রাতে সাদাত তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। সবটা শুনে শম্পা মির্জা স্তব্ধ হয়ে যান। রিয়ার প্রতি যে ভালোবাসা ছিল সেটা ঘৃণায় পরিণত হয়। রিয়ার জন্য সে কি না করেনি, কিন্তু একটা মেয়ের সম্মান নিয়ে এভাবে খেলা করা কারোরই উচিত নয়। পরের দিন সকালে তার ভাইকে কল দিয়ে বলে রিয়াকে নিয়ে যেতে। পরের দিন রিয়ার বাবা মা এসে রিয়াকে নিয়ে যায়। যাওয়ার সময় রিয়া ইরাকে শাসিয়ে যায়, এর ফল ভালো হবে না। তারপর থেকে শম্পা মির্জা ইরার প্রতি কেয়ার ভালোবাসা বাড়তে থাকে। বাসায় পৌঁছে সবার সাথে কথা বলে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নামে দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের এই সময় সাধারণত পুরুষরা কেউ বাড়িতে থাকে না। সবার খাওয়া হয়ে গেছে, শুধু সাদাতরা 4 জন আছে। রানু মির্জা খাবার সার্ভ করে দিলে খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে রুমে চলে যায় সবাই, শুধু থেকে যায় ইরা। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি অন করে খবর দেখছে। একটু পর ইসহাক মির্জা বাসায় আসেন। তিনি মসজিদে নামাজ পড়তে গেছিলেন আর এখন ফিরলেন। সোফা ইরাকে দেখে ইরার পাশে এসে বসে, হাসি মুখে জিজ্ঞেস করে, তোমার পরীক্ষা কেমন হয়েছে ইরাবু? ইরা হাসি মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ দাদু, খুব ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। দাদু, দুপুরের খাবার খেয়েছেন? না আমি আপনার খাবার বেড়ে দেব দাদু? না থাকবো, এখন আর খাবো না, বাইরে থেকে চা বিস্কুট খেয়ে এসেছি। ঠিক আছে দাদু। ইসহাক মির্জা ইরার সাথে আরও কিছুক্ষণ গল্প করে রুমে চলে যান। দুপুরের এই সময়টা সবাই ঘুমান। সাদাত অনেকক্ষণ ধরে ইরার জন্য অপেক্ষা করছে, কিন্তু ইরার আসার কোনো নামগন্ধ নেই। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে, খানিকটা রাগও হয়েছে।
ইরাকে ডাক দিলেও কোনো সাড়া নেই ইরার। সাদাত বুঝে উঠতে পারছে না ইরা আসছে না কেন। সাদাত রুম থেকে বের হয়ে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখতে দেখে মাথায় রাগ চেপে যায়। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে সোজা ইরাকে কোলে তুলে নেয়। আচমকা নিজেকে শূন্যে ভাসতে দেখে চেঁচিয়ে ওঠে। ও আল্লাহ গো, আমি কোথায়? আমি উঠছি কেন? সাদাত ইরার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ইরা ভয়ে চুপসে যায়। সাদাত ইরাকে রুমে এনে বিছানায় ফেলে দেয়, তারপর দরজা আটকে দেয়। সাদাত যেমনই ফেলিয়েছে ঠিক তেমনই পড়ে আছে ইরা। সাদাত বিছানায় এসে ইরাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। সাদাত ইরার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার সাহস তো কম নয়, তুমি আমার কথা অগ্রাহ্য করো। তোমাকে কখন থেকে ডাকছি, আর তুমি আরামসে টিভি দেখছো। ইরা চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। ইরাকে চুপ থাকতে দেখে সাদাত আবার বলল, এই বউ, কথা বলছো না কেন? আমি কি জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ইরা ঠোঁট উল্টে বলে, দেব না। মানে? খুব সোজা। বাড়াবাড়ি করো না কিন্তু। শুনুন, আমি মোটেও বাড়াবাড়ি করছি না। সাদাত ভ্রু নাচিয়ে বলল, তাহলে কি করছো শুনি? শুনতে হবে না, আপনি এক্ষুনি চলে যান, থাকতে হবে না আপনাকে। ইরার কথাই সাদাত হাসলো। এবার বুঝতে পারছে ইরা কেন এমন করছে। সাদাত ইরাকে দু হাতে জড়িয়ে ধরে বলল, বউয়ের খুব অভিমান হয়েছে তাই না? কিন্তু এখন অভিমান হলেও আমি কিছু করতে পারছি না, তবে তার জন্য স্পেশাল কিছু অপেক্ষা করছি। ইরা বলল, সব ভুয়া। আপনি বলেই যান স্পেশাল কিছু, কিন্তু তেমন স্পেশাল কিছুই হয় না। সাদাত আবার হাসলো, তারপর বলল, এবার সত্যি অনেক বড় কিছু হবে, শুধুমাত্র আমার একটা মাত্র বউয়ের জন্য। ইরা সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাতের মতিগতি কিছুই বুঝতে পারছে না। ইরা বিছানায় বসে নখ কামড়াচ্ছে আর সাদাতকে দেখছে। সাদাত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে, একটু পর চলে যাবে। একদিনের ছুটি নিয়ে বাসায় এসেছিল শুধুমাত্র ইরার জেদের জন্য। ইরা জেদ ধরে বসেছিল সাদাত না আসলে পরীক্ষা দিতে যাবে না। প্রতিবার আসবে না বলে শুধু অজুহাত দেয়। এবার আর কোনো অজুহাতে কাজ হয়নি, সাদাতকে আসতেই হয়েছে। সাদাত আয়নায় ইরাকে দেখছে। ইরার মতিগতি ঠিক নেই, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। সাদাত ইরার সামনে এসে দাঁড়ায়। ইরা ভ্রুকুচকে তাকায়। সাদাত হাসি মুখে বলল, আমাকে কেমন লাগছে? ইরা নিরিবিলি বিছানা থেকে নেমে সাদাতের কাছে আসে, তারপর বলে, কেমন লাগছে শুনবেন? সাদাত মুচকি হেসে বলল, অবশ্যই। আচমকা ইরা সাদাতের চুলে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দেয়, মুখে হাত দিয়ে ডলে দেয়। ইরার কাণ্ডে হতবাক হয়ে যায় সাদাত। অবাকে মুখ হা হয়ে যায়। এ মেয়ে করছেটা কি? পাগল ছাগল হয়ে গেল না তো? ইরা হেসে বলল, এতক্ষণ পুরো জোকারের মতো লাগছিল, আর এখন অনেক হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ। নয়, হ্যাঁ মশাই। সাদাত অবাক হয়ে বলল, এটা তুমি কি করলে বউ? আমি এখন খুলনাতে যাব। আমি কি যেতে বারণ করেছি নাকি? যান না প্লিজ, এক্ষুনি যান। সাদাত মজা করে বলল, তোমাকে কি জিনে ধরেছে এরা? যদি জিনে ধরে তাহলে বলতে পারো, আমি তোমাকে এখনই কবিরাজের কাছে নিয়ে যাব। আমি কোনো রিস্ক নিতে চাই না। আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? সাদাতের কথায় ইরা আশ্চর্য হয়ে যায়। বিস্ময় নিয়ে বলল, হেই, আপনি এসব কি বলছেন? আমাকে কেন জিনে ধরবে? যদি জিন না ধরে তাহলে এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? আমি দেখেছি, যারা এমন অস্বাভাবিক আচরণ করে তাদেরকে জিন ভূতে আসর করে। একদম ফালতু বকবেন না বলে দিলাম। আমার কোনো জিন টিনের আসর করেনি, আমি স্বাভাবিক আছি। তাহলে আমার সাথে এমন করছো কেন? এ কি করেছি? হ্যাঁ, আমার বরকে অন্য মাইয়ারা চোখ দিয়ে গিলে খাবে, আর আমি তাই দেখমু? আর আপনি বা এত সেজেগুজে বের হচ্ছেন কেন? সাধারণভাবে যেতে পারেন না? আশ্চর্য, আমি সাজলাম কোথায়? শুধু চুলগুলো একটু শ্যাম্পু করেছি,
আর কিছু করিনি তো। যাই হোক, এত সাজবেন না, শুধু আমার সামনেই সাজবেন। সাদাত ইরার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়, তারপর বলে, খুব তো স্ত্রীর অধিকার দেখাচ্ছ। আমি যদি স্বামীর অধিকার দেখাই, সইতে পারবে তো মেয়ে? ইরা চুপসে যায়, ইরার মুখে লজ্জার ছাপ। সাদাত আরও কিছু বলতে যাবে, তখনই কেউ দরজায় নক করে। সাদাতের হাত আলগা হতেই ইরা দূরে সরে দাঁড়ায়। সাদাত ইরার দিকে তাকিয়ে দরজার কাছে চলে যায়। দরজা খুলে তুলিকে দেখে বিরক্ত হয়ে বলল। আসার আর সময় পাস না? কাজ করছিলাম। তুলি হেসে বলল। কি কাজ ভাইয়া, বউয়ের সাথে প্রেম করছিলে বুঝি? সাদাত চোখ রাঙিয়ে তাকায়। তুলি ভয় পাবার ভান ধরে বলে, আরে মজা করছিলাম, তুমি সিরিয়াসলি হও কেন? নিচে তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে, তাই বলতে আসছিলাম। এই বলে মুখ ভাঙিয়ে চলে যায়। সাদাত ফিরে এসে ইরাকে বলল, সবটা তুলে রাখলাম, এবার বাসায় এসে সব বুঝে নেব কিন্তু। ইরা মাথা নিচু করে নেয়। সাদাত ব্যাগ হাতে রুম থেকে বের হয়। সাদাতের পিছন পিছন ইরাও নিচে নামার জন্য পা বাড়ায়। ড্রয়িং রুমে উপস্থিত হয় সাদাত। সকলের থেকে বিদায় নিয়ে বের হয়। সাদাতের মন চাইছে থেকে যেতে, কিন্তু চাইলেও পারছে না। তার হাত পা বাঁধা, নিজের ইচ্ছে মতো কিছু করতে পারে না, ছুটির উপর ডিপেন্ড করতে হয়। ইরার চোখে পানি যা আগে কখনো হয়নি। হয়তো সাদাতের সাথে থাকতে থাকতে গভীরভাবে ভালোবেসে ফেলেছে, তাই এবার কষ্টটা বেশি হচ্ছে। সাদাতেরও সেম অবস্থা। এই 2টা বছরে ইরাকে একটু একটু করে ভালোবেসেছে। ইরার মায়ায় বাজেভাবে আটকে গেছে। সাদাত চলে যায়, ইরা দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। ইরার খুব কান্না পাচ্ছে। প্রিয় মানুষটা দূরে চলে যাচ্ছে, আর কবে দেখা পাবে জানে না। তুলি ইরাকে চলে আসতে দেখে নিজে ওর পিছন পিছন আসে, কিন্তু তুলি আসার আগে ইরা দরজা বন্ধ করে দিচ্ছে। সেজন্য আর রুমে ঢুকতে পারে না। তুলি ডাকলেও ইরা সাড়া দেয় না। শম্পা মির্জা সাদাতের রুমের সামনে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকবে কি ঢুকবে না ভাবছে। শম্পা মির্জা এতদিনে এতটুকু বুঝে ফেলেছেন, ইরা তার ছেলেকে ভালোবেসে ফেলেছে। তার ছেলেটা চলে যাওয়ায় কষ্ট পাচ্ছে। ইরার বয়সটা এখন আবেগের, সেজন্য বেশি ভেঙে পড়ছে। অথচ কয়েকদিন আগেও এই মেয়ে খুব শক্তভাবে চলতো। শম্পা মির্জা আর দেরি না করে দরজায় নক করে। দরজায় নক করে ইরা বলে ডেকে ওঠে। ইরা বিছানায় শুয়ে চুপচাপ সাদাতের কথা ভেবে চোখের পানি ফেলছিল। হঠাৎ বাইরে থেকে শম্পা মির্জার ডাক শুনে উঠে বসে। চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, মুখে হাসি ফুটিয়ে দরজা খোলার জন্য পা বাড়ায়। শম্পা মির্জা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে ইরার জন্য। ইরা হাসি মুখে দরজা খুলে দেয়। শম্পা মির্জার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন আম্মু? শম্পা মির্জা সরু চোখে ইরার দিকে তাকায়। ইরার চোখ দুটো লাল হয়ে আছে। তার মানে তিনি যা আন্দাজ করেছেন তাই হয়েছে। মেয়েটা কাঁদছিল। শম্পা মির্জা কিছু না বলে রুমের ভিতর আসলো। তারপর খাটে গিয়ে বসে। ইরা শম্পা মির্জার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শম্পা মির্জা আগে কখনো এভাবে আসেনি, আর না বসেছে। শম্পা মির্জা ইরার দিকে তাকিয়ে বলল, এইখানে দাঁড়িয়ে আছো কেন? এইদিকে এসে আমার কাছে বসো। ইরা ধীর পায়ে এগিয়ে আসে, মাথা নিচু করে শম্পা মির্জার পাশে বসে। শম্পা মির্জা পরম যত্নে ইরার মাথায় হাত দেন। ইরা চমকে তার দিকে তাকান। তিনি বললেন, তোমার মন খারাপ সেটা আমি জানি, সেই জন্য আর জিজ্ঞেস করলাম না কাঁদছিলে কেন। তোমার বয়স এখন আবেগের, সেই জন্য বেশি কষ্ট পাচ্ছ। ইরা অবাক হয়ে বলল, আম্মু আপনি শোনো ইরা, তুমি অবাক হচ্ছ, এটা স্বাভাবিক। তবে আমি যে কথাগুলো বলছি সেগুলো সাধারণভাবে বলছি। এদিকে তুমি কষ্ট পাচ্ছ, আর ওইদিকে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। উনি কেন কষ্ট পাচ্ছে আম্মু? ইরার কথায় তিনি হাসলেন। তারপর বললেন, বোকামে, তুমি কেন কষ্ট পাচ্ছ? আমি তো ওনাকে বলতে গিয়ে থেমে যায় ইরা। শম্পা মির্জা কিছুটা হেসে বললেন, থামলে কেন? আসলে তুমি যার জন্য কষ্ট পাচ্ছ, আমার ছেলেটাও তার জন্যই কষ্ট পাচ্ছে। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার শক্তপোক্ত ছেলেটাকে অন্যরকম বানিয়ে ফেলেছ। 7 আগে বছরে একবার বাসায় আসতো কিনা সন্দেহ,
অথচ দেখো তোমাকে বিয়ে করার পর থেকে বছরে 3-4বারও আসে। তাহলে ভাবো ও কতটা চেঞ্জ হয়ে গেছে। ইরা চুপ করে শম্পা মির্জার কথা শুনছে। শম্পা মির্জা যে তার সাথে এত ভালো ব্যবহার করছে এটাই তার কাছে অনেক। ইরা মুখ ফসকে বলে ফেলে, আম্মু, আমাকে নিয়ে আপনার আর কোনো সমস্যা নেই না? মানে শম্পা মির্জা গম্ভীর মুখে ইরার দিকে তাকায়। ইরা চুপসে যায়। শম্পা মির্জা যদি তাকে খারাপ ভাবে? মুখ ফসকে বলে এখন ভয় হচ্ছে। 3 দিন পর ইরা আর তুলি ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছে। দুজনের চোখে মুখে ভয়, টেনশনের ছাপ। ড্রয়িং রুমের সোফায় ল্যাপটপ নিয়ে বসে আছে রাব্বি, দুজনের মেডিকেল রেজাল্ট দেখার জন্য। রেজাল্ট এখনও পাবলিশ হয়নি। শম্পা মির্জা আর রানু মির্জা দুজনে অনেক বুঝিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। যতই তারা প্রশ্ন কমন পাক না কেন, রেজাল্টের সময় ভয়, টেনশন হবেই। সাদাত বার কয়েক ফোন দিয়েছে, বারবার বুঝিয়েছে চান্স হয়ে যাবে, কিন্তু দুজনে সেসবে আমলে নেয়নি। এতক্ষণে রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা, কিন্তু রাব্বি এখনও কিছু বলছে না। রাব্বি প্রথমে তুলির রেজাল্ট দেখে। তুলি রাব্বির মুখের দিকে তাকিয়ে আছে। রাব্বি একবার তুলির দিকে তাকিয়ে আবার টাইপিং করে। তুলির রেজাল্ট দেখে মনে মনে হাসলো রাব্বি, তবে মুখে প্রকাশ না করে এবার ইরার রেজাল্ট দেখে। দুজনের রেজাল্ট দেখে দাঁড়িয়ে যায় রাব্বি। হঠাৎ রাব্বির দাঁড়িয়ে যাওয়া দেখে সবাই ওর দিকে তাকায়। ইরা কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, রেজাল্ট পেয়েছেন? রাব্বি গম্ভীর মুখে দুজনের দিকে তাকায়। রাব্বির তাকানো দুজনেই ভয় পায়। রাব্বি গম্ভীর কণ্ঠে বলল, দুজনে তো বলেছিলে পরীক্ষা খুব ভালো হয়েছে, তাহলে রেজাল্ট এত খারাপ হলো কিভাবে? রাব্বি শুধু এতটুকুই বলছে, বাকি আর কিছু বলতে পারল না। তার আগে ইরা কান্না শুরু করে দেয়। তুলি চুপচাপ দাঁড়িয়ে আছে। তুলি কাঁদছে না, কিন্তু ইরা খুব কাঁদছে। সহসা ইরার কান্নায় সবাই হতবাক হয়ে যায়। শম্পা মির্জা এসে ইরাকে সান্ত্বনা দেয়। কিছুতে কিছুই হয় না। রাব্বি জাস্ট হাঁ হয়ে গেছে। ইরা কাঁদছে আর বলছে, আমার সব শেষ। এতদিনে তিল তিল করে গড়া স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। আল্লাহ, আমি তো খুব ভালো পরীক্ষা দিচ্ছিলাম, তাহলে এমন হলো কিভাবে? রাব্বির মাথায় হাত। মেয়েটা পুরো কথা না শুনেই পাগলামি শুরু করে দিচ্ছে। রাব্বি চিৎকার করে বলল, স্টপ ইরা, আমার পুরো কথা না শুনে তুমি অহেতুক কান্না করছো। আগে সম্পূর্ণ কথাটা তো শোনো। ইরা কান্না থামিয়ে রাব্বির দিকে তাকায়। রাব্বির কথা শুনে বলল, ভাইয়া, আপনি তো বললেন পরীক্ষা এত খারাপ হলো কি করে? এখন আবার কি বলবেন? নিশ্চয়ই রেজাল্ট পরিবর্তন হবে না? মেয়ে মানুষ সবসময় বেশি বলছে, তুমি তার জলজ্যান্ত প্রমাণ। রাব্বির কথা শুনে ইসহাক মির্জা বলেন, রাব্বি মাথা চুলকে হাসলো, তারপর চিৎকার করে বলল, ভাবি মনি, কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস, তোমার মেডিকেলে চান্স হয়ে গেছে। রাব্বির কথা ইরা থমকে গেল। মুখ হাত দিয়ে চেপে ধরে রেখেছে। খুশিতে হাসছে, চোখে পানি, মুখে হাসি। তুলি রাব্বির দিকে তাকিয়ে আছে তারটা শোনার অপেক্ষায়, কিন্তু রাব্বি এখনো পর্যন্ত কিছু বলেনি। তুলির এবার কান্না পাচ্ছে। এতক্ষণ নিজেকে ঠিক রাখলেও এখন আর পারছে না। তুলি কাঁদো কাঁদো গলায় রাব্বির হাত ধরে ঝাঁকিয়ে বলল, ভাইয়া, আমারটা বলো। রাব্বি তুলির দিকে করুণ চোখে তাকায়। তুলির এবার জান যাই যাই অবস্থা। রাব্বির মতিগতি কিছুই ভালো ঠেকছে না। রাব্বি শুধু কাঁদানোর জন্য বসে আছে। তুলি চেঁচিয়ে বলল, খবরদার ভাইয়া, তুমি ভুলও তুমি আমাকে কাঁদানোর চেষ্টা করবে না। আমি কেমন পরীক্ষা দিয়েছি সেটা আমি জানি, তাই মাথা থেকে ভুলভাল বুদ্ধি ছেড়ে ফেলে দিয়ে আমার রেজাল্ট বলে ফেলো। রাব্বি যা একটু মজা করতে চেয়েছিল সেটা আর হলো না। তুলি বেজায় খেপে গেছে। এরপরে যদি ফাজলামি করতে যায় তাহলে বড়রাও তাকে ছাড় দেবে না, আচ্ছা করে ঝাড়ি দেবে। তাই ভদ্র ছেলের মতো বলল, আপনাকেও কংগ্রেচুলেশন সিস্টার, আপনিও চান্স পেয়ে গেছেন। তুলি খুশিতে দৌড়ে গিয়ে ইরাকে জড়িয়ে ধরে। দুই ননদ ভাবি একে অপরকে
জড়িয়ে ধরে কাঁদছে আর হাসছে। বাড়ির সকলেও খুব খুশি। তাদের দুজনকে আরও খুশি করার জন্য রাব্বি বলল, তোমাদের দুজনের জন্য আরও একটা গুড নিউজ আছে। দুজনেই অবাক। রাব্বির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রাব্বি হেসে বলল, তোমরা দুজনেই একই মেডিকেলে চান্স পেয়েছ। দুজনের নাম্বার সবচেয়ে বেশি। এরা 88 মার্কস আর তুলির 85, 3 মার্কসের ডিফারেন্ট। দুজনেই ঢাকা মেডিকেলে চান্স পাইছ। তুলি হুররে বলে চেঁচিয়ে ওঠে। সন্ধ্যায় শাহাদাত মির্জা মিষ্টি নিয়ে বাসায় আসেন। মেয়ে আর বৌমার রেজাল্টে বেজায় খুশি তারা। ইরা সাদাতের সাথে ফোনে কথা বলছে। ইরা আজ খুব খুব খুশি। বাবা আর ভাইকে ফোন দিয়ে বলে দিচ্ছে তারা শুনে খুবই খুশি হয়েছেন। ইরা তার লক্ষ্যে কেবল এক ধাপ পৌঁছালো। এখনও তাকে অনেক ধাপ পার করতে হবে। নিজেকে সফল ডাক্তার হতে হবে, সাদাতের যোগ্য বউ হতে হবে, মির্জা বাড়ির বড় পুত্রবধূ হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। ইরাজ অনেকক্ষণ ধরে কথা বলেছে সাদাতের সাথে। সাদাত কথা ঠিকই বলছে, কিন্তু একটা বিষয় গোপন করে গেছে। কাল সকালে এসেই সারপ্রাইজটা দেবে। রাতের অনেক সময় প্রায় জেগে আছে ইরা। সাদাতের সাথে কথা শেষ করেছে 9:30টার সময়। এখন বাজে 12:45। বেলকনির ফ্লোরে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ জ্যোৎস্না রাত। আকাশে তারারা মিটিমিটি করে জ্বলছে। হাজারটা তারা। এত এত তারার মাঝে মাকে খুঁজে পেতে একটুও কষ্ট হয়নি ইরার। চাঁদের পাশে যে তারাটা আছে, ইরা সেই তারাকেই তার মা মনে করে। ইরা ছোটবেলা থেকেই বলা হয়েছে ওই তারাটা তার মা। ইরা আজ নিজের ভিতরে থাকা সব কথা তার মায়ের সাথে শেয়ার করছে। ইরা কাঁদছে, খুব কাঁদছে। তবে এটা কষ্টের কান্না নয়, সুখের কান্না। ইরা কাঁদতে কাঁদতে বলছে, ও মা, মা গো, তোমার কি আমার কথা একটুও মনে পড়ে না? আমি তোমাকে খুব মিস করি মা, খুব মিস করি। সব সময় তোমার কথা মনে পড়ে। জানো মা, আজ আমার সবচেয়ে খুশির দিন। আমি আজ তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আর এই সবটা হয়েছে এই বাড়ির মানুষগুলোর জন্য, বিশেষ করে সাদাতের জন্য। উনি যদি আমাকে এভাবে সাপোর্ট না করতো, তাহলে হয়তো আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারতাম না, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। মা গো, ও মা, তোমাকে কি কোনোভাবে একবার ছুঁতে পারতাম, জড়িয়ে ধরে বলতে পারতাম, মা গো, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। মাঝে মাঝে তোমাকে একবার ছুঁয়ে দেখতে মন চায় বা জড়িয়ে ধরে কাঁদতে মন চায়। মায়ের মতো কেউ হয় না মা, কেউ হয় না, কেউ আদর করে না। জানো মা, ওনার মা এখন আমাকে খুব কেয়ার করে, সুন্দর করে কথা বলে, মাঝে মাঝে আদর করে খাইয়েও দেয়। এই বাড়ির সবাই খুব ভালো মা, খুব ভালো। তারা সবাই আমাকে খুব ভালোবাসে। মা গো, তুমি আমাকে দোয়া করে আমি যেন মির্জা বাড়ির যোগ্য বউ হতে পারি। ইরা মেঝেতেই ঘুমিয়ে পড়ে। সকালেই মিষ্টি আলো চোখে পড়তেই জেগে যায় ইরা। চোখ ডলে উঠে বসে। নিজেকে ফ্লোরে দেখে অবাক হয়। পরক্ষণেই মনে পড়ে কাল রাতে সে বেলকনির ফ্লোরে বসে মায়ের সাথে কথা বলছিল। কখন যে ঘুমিয়ে গেছে সে খেয়াল নেই। ইরা ফ্লোর থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই চমকে ওঠে। নিজের স্বপ্ন ভেবে চোখ আবার ডলা দেয়। এবার সামনে তাকাতেই সাদাত বলে ওঠে, সারপ্রাইজ। ইরা যেন ঘোরের মধ্যে বিস্ময়ে হাঁ হয়ে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত বিষয়টা লক্ষ্য করে বলল, সারপ্রাইজ পছন্দ হয়নি তোমার? ইরা এখনো সাদাতের দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে। সাদাত ইরার চোখের সামনে তুড়ি মেরে বলল, এই বউ, কোথায় হারিয়ে গেলে? ইরা চমকে নিজেকে সামলে নেয়। তারপর বোকা বোকা হেসে বলল, আপনি আপনি কোথা থেকে উদয় হলেন শুনি? হুম হুম। ইরার কথাই সাদাত মুখ গোমড়া করে বলে, এটা কেমন কথা বউ? স্বামী বাসায় আসছে, কই তুমি আদর যত্ন করবে, তা না করে এসব বলছো? দিস ইজ নট ফেয়ার বউজান। ইরা কোনা চোখে তাকায়, তারপর বলল, এটা কেমন সারপ্রাইজ দিলেন? এটা তেমন কোনো সারপ্রাইজ না বউ, এর থেকে বড় সারপ্রাইজ তো তুমি এখন পাবে। ইরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি?
এখনই বলবো না, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর বলি। এই বলে সাদাত উঠে যেতে গেলে হাত ধরে থামিয়ে দেয় ইরা। সাদাত থেমে গিয়ে বলল, না বলে যাচ্ছেন কোথায়? সাদাত বাঁকা হেসে বলল, তর সইছে না যে, দেখছি। হ্যাঁ, সে আপনি যা ভাবেন ভাববেন, আগে বলে তো যান। সাদাত হালকা হেসে ফ্লোরে ইরার সামনে বসে পড়ে। ইরা শোনার অপেক্ষায় আছে। সাদাত বলল, অফিস থেকে আমাকে 1 মাসের ছুটি দিয়েছে। ইরা অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি, কিন্তু কিসের জন্য জানো? কিসের জন্য? আমার বিয়ের জন্য। স্যার বলেছে বিয়ে করে একেবারে হানিমুন সেরে তারপরেই অফিসে জয়েন করতে। ইরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, বউ থাকতে আপনি আবার বিয়ে করবেন মেজর মশাই? ইরার কথা শুনে হালকা হাসলো সাদাত। তারপর বলল, বোকা বউ আমার। আমার বউ থাকতে আমি কেন আবার বিয়ে করব? তাই বলে আমি তো ভাবছিলাম যে যাই হোক, শুধু কি এতটুকু সারপ্রাইজ দিবেন? আর বাকি যে আরেকটা সারপ্রাইজ আছে সেটা দাদুর মুখ থেকে শুনবে, ওকে? আমি বড্ড টায়ার্ড বউ, রেস্টের প্রয়োজন আমার। সাদাত ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। সাদাত আসলে তারপর ইরা ফ্রেশ হতে চলে যায়। অতপর দুজনে একসাথে নিচে নামে। মির্জা ভিলার সবাই ড্রয়িং রুমে উপস্থিত, বড় কিছু একটা আলোচনা করছেন। সাদাত সোফায় বসে পড়ে, সাদাতের পাশে ইরাও বসে পড়ে। ইসহাক মির্জা দুজনকে দেখে হালকা হেসে বললেন, তোমরা দুজন এসে পড়েছো, ভালো হয়েছে। আমি এখনই কথাটা বলতে চাইছিলাম। সাদাত জবাব দেয়। জি দাদু, বলেন। ইসহাক মির্জা ইরার দিকে তাকিয়ে বললেন, ইরা দাদু ভাই, তোমাদের বিয়ে হওয়ার পর আমি বলেছিলাম তোমার প্রাপ্ত বয়স হলে আমি নিজ দায়িত্ব সহকারে তোমাকে মির্জা বাড়ির বউ হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেব। এখন সেই সময় এসে গেছে, তোমাকে সবার সাথে আলাপ করিয়ে দেব আমার দাদু ভাইয়ের বউ হিসেবে। মির্জা বাড়িতে অনেক দিন পর একটা অনুষ্ঠান হতে চলেছে, অনেক লোক আসবে, বলতে পারো অনেক বড় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সবকিছুর কাজ শুরু হয়ে গেছে। আগামী পরশুদিন তোমাদের রিসেপশন। তুমি মির্জা বাড়ির যোগ্য বউ, সেটা সবাইকে দেখিয়ে দিতে হবে, বিশেষ করে যারা তোমাকে অবহেলা করেছে। শম্পা মির্জা চুপ করে শ্বশুরের কথা শুনছেন। লাস্টের কথাটা যে তাকে মিন করে বলেছেন এটা তিনি ঠিকই বুঝতে পেরেছেন। আসলেই তো তিনি রিয়ার প্রতি ভালোবাসা থেকে ইরাকে কোনো দিনও মেনে নিতেই পারেননি। সব সময় ইরাকে হেয় করেছে, রিয়াকে সাদাতের বউ করার জন্য সব কিছু করেছেন। কিন্তু কথায় আছে না, ভাগ্যে না থাকলে কেউ কারোর হয় না। তেমনটাই রিয়ার সাথে হয়েছে। সাদাতের ভাগ্যে রিয়া ছিল না, তাই হয়নি। সাদাতের জন্য স্বয়ং আল্লাহ ইরাকে ঠিক করে রেখেছেন। মির্জা ভিলা সুন্দর করে সাজাতে শুরু করছে ডেকোরেশনের লোকেরা। পুরো বাড়ি আলো দিয়ে ভরিয়ে দিয়েছে। দুপুরের পর সবাই মিলে গেছে রিসেপশনে শপিং করতে। ইরার বাবার বাড়ি থেকে রাইহান, রাইসা, সাথী আর মেহেদি, বাকি কজন পরশু আসবে। শপিং মলে সবাই নিজেদের পছন্দের জিনিস কিনতে ব্যস্ত, আবার কেউ ব্যস্ত তার প্রিয় মানুষ দেখতে। সাদাত পছন্দ করে ইরার জন্য হোয়াইট কালার লেহেঙ্গা কিনেছে, তার সাথে ম্যাচিং জুয়েলারি। সাদাত ইরার সাথে ম্যাচিং করে নিজের জন্য হোয়াইট কালার স্যুট কিনেছে। সবার কেনাকাটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আর একটা বিয়ের রিসেপশনে তো কম কিছু কিনতে হয় না। তারপর সবাই রেস্টুরেন্টে খেতে যায়। খাওয়ার পাট চুকিয়ে সাদাত সবাইকে গাড়িতে উঠিয়ে বলল, তোমরা সবাই বাসায় চলে যাও। রায়হান বলল। তোরা যাবি না? সাদাত ইরার দিকে তাকিয়ে বলল, তোরা যা, আমরা একটু পর আসছি। রায়হান আচ্ছা বলে রাব্বিকে গাড়ি চালাতে বলে। সাদাত আর ইরা হাত ধরে আপন মনে হাঁটছে। সাদাত ইরার জীবনে প্রথম কোনো পুরুষ যাকে ইরা নিজের চাইতেও বেশি ভালোবাসে। সাদাত ইরার হাত শক্ত করে ধরে রেখেছে। পিচ ঢালা রাস্তা, রাতের শহর, আপন গতিতে গাড়ি চলছে। সাদাত বাইক পার্কিং লটে রেখে এসেছে। রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে। ইরার চোখে মুখে খুশির ঝলক। সাদাত ইরার দিকে তাকিয়ে ফের আবার সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, বৌজান। ইরা কেঁপে উঠল। সাদাতের এই বৌজান ডাকটা ইরার বুকে গিয়ে লাগে। অন্যরকম কিছু অনুভব করে। সাদাত আবার ডাক দেয়, বৌজান। ইরা এবার ডাক শুনল। উহুম।
এটা আবার কেমন ডাক, সোনা বলে বউ? ইরা থেমে গেল, সাদাতের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ গো, বলো শুনছি। ইরার কথাই ফিক করে হেসে ওঠে সাদাত। ইরাও হাসলো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। দুজনে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মানুষজন তেমন কেউ নেই। মির্জা ভিলার ছাদে দাঁড়িয়ে আছে দুজন, রাব্বি আর সাথী। সাথীকে ডেকে নিয়ে ছাদে এসেছে রাব্বি। কেন এসেছে সাথী জানে না। রাব্বি শুধু বলেছে আর্জেন্ট কথা আছে। সাথী আর না করেনি। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে রাব্বি বলল, সাথী, জি বলুন। আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো দাওনি। সাথী অবাক হয়ে বলল, কোন প্রশ্নের কথা বলছেন আপনি? আর কবেই বা আপনি আমার কাছে কিছু জিজ্ঞেস করেছেন? রাব্বি হাসলো, তারপর বলল, কয়েক মাস আগে তোমার হয়তো মনে নেই, কিন্তু আমার ঠিকই আছে। সাথী ইনোসেন্ট ফেস করে বলে, সত্যি বলছি, আমার মনে নেই। আপনি একটু মনে করাই দেন না প্লিজ। আচ্ছা বেশ, ওই যে প্রথম যেবার তুমি আসলে ভাইয়া গান গেয়েছিল, গানটা শুনে আমার চোখে পানি দেখেছিলে। তুমি বলেছিলে তুমি নাকি জানো আমি কিসের জন্য কাঁদছিলাম। রাব্বির কথা শুনে সাথী মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, আপনি সেই কথা এখনো মনে রেখেছেন? আমি তো বেমালুম ভুলে গিয়েছি। রাব্বি মৃদু হেসে বলল, বলো তুমি কি জানো। সাথী রাব্বির দিকে তাকিয়ে বলল, সত্যি বলতে আমি শিওর কিছু জানি না। আপনাকে ঘাবড়ানোর জন্য বলেছিলাম, তবে আমি কিছুটা আন্দাজ করেছিলাম, কিন্তু কতটুকু সত্য আমি জানি না। রাব্বি ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি আন্দাজ করেছিলে? সত্যি বলবো? হুম, বলো। যদি সত্যি সত্যি হয়ে যায় কথা ঘোরাবেন না কিন্তু। আচ্ছা, আপনি একটা মেয়েকে ভালোবাসছিলেন, কিন্তু তাকে নিজের করে পাননি, রাইট? হ্যাঁ, এইটুকু তো সবাই আন্দাজ করতে পারে। আরে মশাই, শুধু এতটুকু না, আরও আছে। বলো। আপনি ইরাকে ভালোবাসতেন, তাই না? রাব্বি চমকে উঠল, সাথীর দিকে অবাক হয়ে তাকালো। রাব্বি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। সাথী হালকা হেসে বলল, চাপ নিয়েন না, আমি কাউকে কিছু বলিনি, আর কোনোদিন কেউ জানতেও পারবে না, আই প্রমিস। রাব্বি বলল, তুমি কিভাবে জানলে? আর আন্দাজ করলে এত কিছু জানা কি আদৌ সম্ভব? আসলে সত্যি বলতে আমি প্রথমে ওইটুকুই ভেবেছিলাম। তার পরের দিন আমি আপনার রুমে যাই, আপনার ডায়েরি থেকে জানতে পারি। তার জন্য আই এম সরি ভাই। কারো জিনিসে না বলে হাত দেওয়া উচিত নয়, কিন্তু মনের মধ্যে একটা খচখচানি থেকে যাবে বলে। আমার সম্পর্কে তোমার এত আগ্রহ কেন? সাথী থমকে যায়, নীরব চাহনিতে তাকায়। রাব্বি তাকিয়ে আছে সাথীর দিকে। রাব্বি বলল, তুমি কি কিছু বলবে? সাথীর নির্লিপ্ত চাহনি, চোখে মুখে অনেক কথা, কিন্তু বলতে পারছে না। পারবে কিভাবে? একটা মেয়ে কি এভাবে বলতে পারে? রাব্বি ছোট ছোট চোখে তাকায়। সাথী বলল, সব কথা মেয়েদের কেন বলতে হবে? বলে দৌড়ে ছাদ থেকে নেমে যায়। রাব্বি হা হয়ে সাথী যাওয়ার দিকে তাকিয়ে আছে। তাকে কি বলে গেল? সব কথা মেয়েদের কেন বলতে হবে? এর মানে কি? তাহলে কি সাথী তাকে লাইক করে? মির্জা বাড়িতে আজ রঙিন আলোয় ঝলমল করছে। নতুন নতুন মানুষের আনাগোনা। সারা বাড়ি জুড়ে মানুষ গিজগিজ করছে। পার্লার থেকে দুটো মেয়ে এসে ইরাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। হোয়াইট লেহেঙ্গা ইরাকে অপূর্ব সুন্দর লাগছে। ইরার পাশে বসে সাজছে তুলি আর সাথী। ইরার সাথে ম্যাচিং করে দুজনে সেম ড্রেস নিচ্ছে, শুধু কালারটা অন্য। তুলি আর সাথী লেহেঙ্গার রং পার্পল কালার। সাদাতের সাজ খুব সিম্পল, তবুও তাকে কোনো নায়কের থেকে দেখতে কম সুন্দর লাগছে না। দুজনের সাজই কমপ্লিট। রাব্বি সাদাতকে নিয়ে এনে দাঁড় করায় সিঁড়ির ওখানে। তারপর রাইসা নিয়ে আসে ইরাকে। দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে দেয়। রাইসা মুচকি হেসে বলল, মাশাল্লাহ, কারো নজর না লাগুক। সাদাত মুচকি হাসলো। ইরা লজ্জায় মাথা নিচু করে আছে। রাইসা ইরার থতনি ধরে মুখ উঁচু করে বলে, নরদিনে লজ্জা পেলে হবে? এবার মাথাটা উঁচু করো, একে অপরের দিকে তাকাও। ইরা লাজুক হেসে সাদাতের দিকে তাকায়। সাদাত হাসছে। মেহেদি ক্যামেরা দিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে নেয়। তারপর সাদাত ইরার হাত ধরে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়।
মেহেদি দ্রুত পায়ে নিচে নেমে দুজনের ফটোশ্যুট করে। সাদাত ইরাকে নিয়ে স্টেজে এসে বসে। পুরো বাড়িতে খুশির আমেজ। একজন লোক আসছে, তার দুজনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। সাদাত হাসি মুখে সবটা সাদরে গ্রহণ করছে। একসময় রিয়া আসে। রিয়ার হাতে ফুলের তোড়া। রিয়াকে দেখে ইরার মুখটা কালো হয়ে যায়। সাদাত বিষয়টা লক্ষ্য করে ফিসফিস করে বলে, রিল্যাক্স ইরা, আজকের দিনে মুখটা বেজার করো না, তাহলে সবাই ভাববে তুমি খুশি নাও। এতে রিয়াও আরও খোঁচা দিয়ে তোমাকে কথা শোনাবে। ইরা শুনে কোনো প্রত্যুত্তর করে না। রিয়া আস্তে আস্তে তাদের কাছে আসে। রিয়া হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন, তোমাদের নতুন জীবন খুব ভালো কাটুক। আমি চাই তোমরা সবসময় হাসি খুশি থাকো। ইরা চুপ করে শোনে। ইরাকে চুপ থাকতে দেখে রিয়া মন খারাপ করে বলল, প্লিজ তোমরা কিছু মনে করো না। সাদ ভাইয়া, আগে যা হয়েছে সবটা ভুলে যেও। আমি আমার করা কাজের জন্য অনুতপ্ত। আমি তার জন্য বরাবর ক্ষমা চেয়েছি। আমি হাত জোড় করে বলছি, প্লিজ আমাকে মাফ করে দিও। সত্যি আমি অনেক বদলে গেছি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু ট্রাস্ট মি, আমি সবকিছু ভুলে নতুন করে সবকিছু করতে চাচ্ছি। আমি আগে যা করেছি সবটা তোমাকে ভালোবেসে করেছি। তোমরাই বলো, ভালোবাসা কি অন্যায়? আজ থেকে তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবো না, প্রমিস। তুমি আমার বড়, তোমাকে আমি সবসময় রেসপেক্ট করব। ইরা ভাবিকেও ভাবিই ডাকবো। এই যে আমি এতগুলো কথা বলছি, তোমরা ভাবছো আমি সবটা অভিনয় করছি। বিশ্বাস করো, আমি মন থেকে সবটা বলছি। পারলে মাফ করে দিও। জানি ক্ষমা করার যোগ্য নই আমি, তবুও পারলে মাফ করে দিও। নতুন জীবনের জন্য বেস্ট অফ লাক। সাদাত ইরা দুজনেই জানে রিয়া আগের থেকে অনেকটা বদলে গেছে, তবে এতটা বদলে গেছে তাদের ভাবনার বাইরে ছিল। ইরা মুচকি হেসে রিয়াকে জড়িয়ে ধরে বলল, আপু, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরে অনুতপ্ত, এটাই অনেক। কজনই বা পারে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে? যা হয়েছে সব ভুলে যাও। রিয়া কেঁদে দেয়। ইরা রিয়ার চোখের পানি মুছে দিয়ে বলে, আজ কাঁদবে না, আজ শুধু চিল করবে, চিল। সাদাত বলল, রিয়া, আমরা সব ভুলে গেছি, তুইও ভুলে যা, এতে সবার জন্য ভালো। হ্যাঁ ভাইয়া, তোমরা যে আমাকে মাফ করে দিয়েছো এটাই অনেক। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি? আগামী মাসে আমার বিয়ে। তোমরা দুজনেই আমার স্পেশাল গেস্ট। অবশ্যই আসতে হবে কিন্তু। সাদাত ইরা দুজনেই হেসে বলল, অবশ্যই যাব। তিনজনে একসাথে হেসে ওঠে। আর এই ফাঁকে তাদের ফটোগ্রাফার মেহেদি ছবি তুলে নেয়। মেহেদি সাদাত আর ইরা সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তোলে, যা ভবিষ্যতের জন্য স্মৃতি হিসেবে রয়ে যাবে। ইসহাক মির্জা আজ সবার সামনে ইরাকে মির্জা বাড়ির বড় পুত্রবধূ হিসেবে পরিচয় করিয়ে দেয়। মির্জা বাড়ির যোগ্য বউ মেজর সাদাত মির্জার বউ মিসেস ইরা মির্জা। আজ থেকে আর কেউ ইরাকে ইরা ইসলাম বলবে না, মিসেস ইরা মির্জা বলবে। এটাই তো তার প্রাপ্য ছিল। ভাই বোনেরা মিলে সাদাতের বাসর ঘর সাজিয়েছে। দরজায় তালা ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। রাইহান এসবের মধ্যে নেই। ছোট বোনের বাসর ঘর নিয়ে মাতামাতি করা তার জন্য লজ্জার। সাদাত ভালোই ভালোই সবার আবদার মেনে নিয়েছে। যা চেয়েছে তাই দিয়েছে। পাক্কা 50,000 টাকা নিয়ে ছাড়ছে। রাব্বি সাদাতকে ঠেলে রুমে পাঠিয়ে দেয়। রাব্বি বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। সাদাত ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। কখন আবার বাইরে থেকে এসে দরজা ধাক্কা দেয় তার কোনো গ্যারান্টি নেই। ইরা বিছানায় ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছে। সাদাতকে দেখে বিছানা থেকে নেমে সাদাতকে সালাম করতে যায়। সাদাত ইরার হাত ধরে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, তোমার মাথায় এগুলো আনছে কে? পায়ে হাত দিয়ে সালাম করতে কে বলেছে? ইরা ইতস্তত বোধ করে বলে, ভাবিমণি। সাদাত ঠোঁট চওড়া করে হাসল। ইরা মাথা নিচু করে আছে। সাদাত ইরার মুখ উঁচু করে বলল, তুমি এখনো লজ্জা পাচ্ছ? আমরা একসাথে 2টা বছর আছি, তারপরেও এত লজ্জা কিসের? ইরা আমতা আমতা করে বলে, আসলে সাদাত বাঁকা হেসে বলে, আচ্ছা, আজ কি রাত?
ইরা ফট করে বলে ফেলে, কেন বাসর রাত? রাইট, আজ আমাদের বাসর রাত। ইরা আবার লজ্জায় মাথা নিচু করে নেয়। সাদাত বলল, শোনো বৌজান, এই 2 বছর নিজেকে কন্ট্রোল করে রাখছি। 2 বছর আগেই আমার বাসর হওয়ার কথা ছিল, কিন্তু আমার ভাগ্য খারাপ, বিদায় হয়নি। তখন তুমি পিচ্ছি ছিলে, সেই জন্য ছেড়ে দিছিলাম। আজ কিন্তু তা হবে না। ইরা লজ্জায় লাল নীল হচ্ছে। ইরা লজ্জা মাখা মুখে বলল, আপনি এত বেশরম, আগে জানতাম না তো মেজর মশাই। সাদাত হেসে বলল, বউয়ের সামনে সবাই বেশরম হয়। আমি নেহাত ভালো ছেলে, সেই জন্য এতদিন ভদ্র হয়েছিলাম। সাদাতের কথায় ইরা হা হয়ে যায়। সাদাত যে এত ঠোঁটকাটা কখনো কল্পনা করেনি। ইরার ভাবনার মাঝেই সাদাত পকেট থেকে একটা রিং বের করে হাঁটু গেড়ে বসে ইরার হাতে পরিয়ে দেয়। ইরা খুশিতে চোখ ঝলমল করে ওঠে। ইরাকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নেয় সাদাত। ইরা কেঁপে উঠে সাদাতের গলা জড়িয়ে নেয়। সাদাত ইরাকে বিছানায় শুইয়ে দিয়ে ইরার কানের কাছে মুখ নিয়ে বলল, আজ কোনো কথা হবে না বউ, আজ শুধু ভালোবাসা হবে, শুধু ভালোবাসা। অতপর দুজনে হারিয়ে যাই ভালোবাসার রাজ্যে। খবরদার কেউ ওদের বাসর ঘরে উকি দেবেন না। ওদেরকে ওদের মতো ছেড়ে দাও। আফটার 6 ইয়ার লেটার, মির্জা বাড়ির ভিতরে একটা মেয়ে দৌড়ে বেড়াচ্ছে। বয়স কত হবে? বছর 2। মেয়েটার পিছন পিছন 3 জন দৌড়াচ্ছে। পিচ্ছি মেয়েটা সবাইকে দৌড়ানি দিচ্ছে, আর বাকি কজন তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। একসময় ক্লান্ত হয়ে বসে পড়ে ইরা, সোফায় বসে হাঁপাচ্ছে। পিচ্ছি মেয়েটা সদর দরজার ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ইরা রেগে মেয়ের দিকে তাকিয়ে আছে। রাব্বি আর সাথী থেমে গেছে, আর পারছে না। পিচ্ছি মেয়েটা সাদাত আর ইরার ভালোবাসার চিহ্ন। তাদের একমাত্র মেয়ে সাউদা, বাপের একমাত্র আদুরে মেয়ে। সাদাত সবে মাত্র বাসায় এসেছে। সদর দরজায় মেয়েকে দেখে কাছে এসে কোলে তুলে নেয়। সাউদা বাবাকে পেয়ে গলা জড়িয়ে ধরে চুমু খায়, তারপর নালিশ করে বলে, বাবা, মামা মামাকে বকেছে। সাউদার কথায় চোখ বড় বড় করে তাকায় ইরা। রাব্বি আর সাথী একে অপরের দিকে তাকায়। ইরা রেগে উঠে গিয়ে বলে, খবরদার, মিথ্যে কথা বললে চাপকে পিঠ লাল করে দিব। তোকে বকেছি আমি? সারাদিন সবাইকে শুধু দৌড়ের উপর রাখিস। আমার কি অত সময় আছে যে তোর সাথে সর্বক্ষণ দৌড়াবো? সাদাত জানে তার মেয়েটা প্রচুর দুষ্টু। ইরা যেটুকু সময় বাসায় থাকে সেটুকু সময় ওর অবস্থা নাজেহাল করে দেয়। সাদাত সাউদাকে নিয়ে রুমে চলে আসে আর ইরাকেও আসতে বলে। মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, অনেক কিছু বদলে গেছে। ইরা একজন নামকরা ডক্টর হয়েছে, হাতে গোনা সবাই প্রায় ডক্টর ইরাকে চেনে। সাদাত এখন বাসা থেকে অফিসে যাওয়া আসা করে। 3 বছর আগে খুলনা থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় এসেছে। মেন কথা পরিবারের সবার সাথে থাকার জন্য। ইরার মেয়ের বয়স 2 বছর, সারা বাড়ি মাতিয়ে রাখে। সাউদা দাদি আর কাকির কাছে বেশিরভাগ সময় থাকে। রাব্বি আর সাথীর বিয়ে হয়েছে, পরিবারের সবাই মেনে নিয়েছে। রাব্বি দ্বিতীয়বার সাথীকে ভালোবেসেছে, তবে প্রথম ভালোবাসা সে এখনও ভুলতে পারেনি। এই নিয়ে সাথীর কোনো অভিযোগ নেই। রাব্বির থেকে সে কম ভালোবাসা পায় না। রাব্বি তাকে যথেষ্ট ভালোবাসে। রাব্বির ভালোবাসার কোনো কমতি নেই। তাদের 1 বছরের একটা ছেলে আছে। তুলিও একজন ভালো ডক্টর হয়েছে। ইরা তুলি দুজনে একই হসপিটালে চাকরি করে। মেহেদির সাথে তুলির বিয়ে হয়েছে। তুলির একটা 6 মাসের বাচ্চা আছে। সাগরিকা বেগম তুলিকে ছেলের বউ করার প্রস্তাব রাখেন। শাহাদাত মির্জাও আর না করেননি। ছেলে ভালো, ঘর ভালো, পরিবার ভালো। পারিবারিকভাবে তাদের বিয়ে, সবাই খুব সুখে আছে। সাদাত আর ইরা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। সাউদা ঘুমিয়ে গেছে। রাত অনেক হয়েছে। বেলকুনির ফ্লোরে বসে আছে দুজন। সাদাতের কাঁধে মাথা দিয়ে বসে ইরা। ইরা সাদাতকে বলল, সময় খুব দ্রুত চলে যায়, তাই না? বলো, দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, এত কিছু বদলেও গেছে। সাদাত ইরার চুলে বিলি কেটে দিয়ে বলল, হ্যাঁ, সময় খুব দ্রুত চলে। দেখো না, কয়দিন পর আমাদের মেয়ের বিয়ে দিতে হবে নি। আমরা শ্বশুর শাশুড়ি হয়ে যাবনি। সাদাতের কথায়
হেসে ওঠে ইরা। সাদা তো হাসলো। সারা জীবন তোকে রাখবো লুকিয়ে এই হৃদয়ের মানিকোঠায়, কাউকেই ছুতে দেব না। ইরা মুচকি হেসে বলল, তোকে রাখবো লুকিয়ে গানটা শোনাবে? এখন হ্যাঁ। সাদাত মুচকি হেসে খালি গলায় গান ধরে, চাই না তো কিছু আর, এই তুই সারা, তোকে পেলে পেয়ে যাই পুরোটা ধরা, এ যেন মায়ারি বাঁধনে ঘেরা, যেই বাঁধন যাবে না কখনো সেরা, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর, ভাবি শুধু তোকে ভেবে হয় যেন ভোর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর, হয় আমি বারবার তোর প্রেমে পড়ে সারখার, তবু ডুবে যাই তোরই মাঝে আমি আবার, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর, ভাবি শুধু তোকে ভেবে হয় যেন ভোর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর, ভাবি শুধু তোকে ভেবে হয় যেন ভোর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর। আচ্ছা, যাই হোক বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর রোমান্টিক ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।